হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ ষষ্ঠ শ্রেণীর বীজগণিত বিষয়ে আলোকপাত করব। তো বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে স্কুলের ক্লাসে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী এই দুটো ক্লাসকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। এর একটাই কারণ, শিক্ষকের অপ্রতুলতা। এটা কিন্তু কিছু করার নেই, কারণ সাবজেক্ট টিচার যদি সাফিসিয়েন্ট না থাকে তখন অন্য টিচারকে ক্লাস নিতেই হয়। অথচ পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী এই দুটো ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা ইংরেজি ক্লাস হতে পারে, সেটা অঙ্কের ক্লাস হতে পারে। তো যদি আমার এই ক্লাসগুলো তোমরা ফলো করো, অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। তো এটা আমার ক্লাস 6-এর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা বীজগণিত বিষয় আলোচনা করব, বীজগণিতের প্রথম ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, এবারে ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাসে কিন্তু একটু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা হলো, প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা 30 নম্বরের হবে। গত বছর পর্যন্ত 15 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবারে 30 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট। তো প্রিপারেশান সেভাবেই নিতে হবে। তো চলো, বীজগণিতের 62 পাতায় যেখানে বীজগণিত শুরু হয়েছে সেখান থেকে কিন্তু আমরা শুরু করব। এটা পঞ্চম চ্যাপ্টার, বীজগাণিতিক চলরাশি ধারণা। আগে জানতে হবে যে চল কি, চল বা চলরাশি, ভেরিয়েবল কাকে বলা হয়। যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলরাশি বা চল বলা হয়। এগুলোকে আমরা এক্স, ওয়াই, জেড, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করি। আর ধ্রুবক রাশি, যে রাশির মান নির্দিষ্ট অর্থাৎ পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হয়, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এখন একটু যদি বিস্তৃত ধারণা দিই, ধরো আমরা জানি যে প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা 2টি, অর্থাৎ প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট। এই 2, এই নির্দিষ্ট সংখ্যাকে বলা হয় ধ্রুবক। তো এখন যদি বাড়িতে n সংখ্যক সাইকেল থাকে, n সংখ্যক, স্মল n সংখ্যক সাইকেল থাকে, তাহলে মোট চাকার সংখ্যা কত হবে? 2 × n বা 2n। এখানে এই nটা কিন্তু চলরাশি, কারণ যদি তোমার বাড়িতে একটি সাইকেল থাকে, n এর মান 1, তখন সাইকেলের চাকার সংখ্যা 2 × 1 অর্থাৎ 2টি। যদি তোমার বাড়িতে 2টি সাইকেল থাকে তখন চাকার সংখ্যা 2n মানে 2 × 2 4টি। তোমার বাড়িতে যদি 3টি সাইকেল থাকে তখন সাইকেলের চাকার সংখ্যা 2n মানে 2 × 3 সমান 6টি। অর্থাৎ এনটা এখানে পরিবর্তনশীল, এই জন্য এনকে বলা হয় চলরাশি। ঠিক আছে, এবার আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে x+8 এবং 8x এই সংখ্যা দুটি কি একই? এই প্রশ্নটা তোমাদের বইতে দেওয়া রয়েছে 65 পাতায়, 65 পাতায় দেওয়া রয়েছে। দেখো, x+8 এবং 8x সংখ্যা দুটি কিন্তু সমান নয় বা একই নয়। কেন না, x+8 বলতে বোঝায় x এবং 8-এর সমষ্টি বা x এবং 8-এর যোগফল, কিন্তু 8x বলতে বোঝায় 8 ও x-এর গুণফল। এইভাবে যদি উত্তরটা লিখে দাও তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি।
দেখো এই অঙ্কটি আছে 66 পাতায়। উদাহরণ হিসাবে অঙ্কটি রয়েছে যে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ সেমি, বর্গক্ষেত্রটির পরিসীমা কত। আমি এর সঙ্গে ক্ষেত্রফলটাও বের করতে দিয়েছি। ঠিক আছে, তো অঙ্কটা করব কি করে? আমরা বলছি যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ সেমি, এটা প্রদত্ত দেওয়া রয়েছে। তাহলে পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। ক্লাস 5-এ আমরা জেনে এসেছি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু এ সেমি সমান 4a সেমি। এই যে 4a মানে এখানে 4 ইন্টু এ বোঝায় 4a সেমি। এককটা অবশ্যই কিন্তু লিখতে হবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, তোমরা জানো যে বাহু ইন্টু বাহু, তাহলে এ ইন্টু এ বর্গ সেমি। ক্ষেত্রফল বলে এককটা কিন্তু বর্গ সেমি হলো, পরিসীমা বলে সেমি ছিল। তাহলে এ ইন্টু এ তাকে বলা হয় এ স্কোয়ার। নতুন একটা টার্ম দেখো, এ ইন্টু এ স্কোয়ার বলা হয় বর্গ সেমি। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, ওই পাতাতেই আরেকটি অঙ্ক আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি হলে আয়তক্ষেত্রটি পরিসীমা কত। আমি তার সঙ্গে ক্ষেত্রফলটাও নির্ণয় করতে দিয়েছি। ঠিক আছে, তো লিখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স সেমি, প্রস্থ সমান ওয়াই সেমি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা জানো যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইন্টু, এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে গুণ চিহ্ন আছে। তা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি, 2 এক্স, এটা ভাঙলে কী হবে 2x প্লাস 2y সেমি। তোমার যদি মনে হয় তুমি এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে পারো, অসুবিধা কিছু নেই। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি, তাহলে 2x প্লাস 2y সেমি। 2x আবার 2 এর সঙ্গে ওয়াইটাও গুণ হবে, 2y সেমি। ঠিক আছে, এর পরবর্তী অংশ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স ইন্টু ওয়াই সেমি, সেটাকে লেখা হয় এক্স ইন্টু ওয়াই বর্গ সেমি, অর্থাৎ এক্স ওয়াই বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হলে বর্গ সেমি হয়, আর পরিসীমা হলে সেমি হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ক্ষেত্রফল হলো এক্স ইন্টু ওয়াই বর্গ সেমি, অর্থাৎ এক্স ওয়াই বর্গ সেমি। এখানে একক সেমিতে আছে তাই সেমি বা বর্গ সেমি হচ্ছে। যদি মিটার থাকতো তখন পরিসীমা মিটার এককে আসতো, ক্ষেত্রফলটা বর্গ মিটার এককে আসতো। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। 66 পাতাতে একটা লাস্ট অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক। আমার এই অঙ্কটি খুব ভালো লেগেছে। যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি, ওয়াই সেমি ও জেড সেমি দেওয়া রয়েছে। একটা ত্রিভুজ আঁকাও রয়েছে বইতে। সেই ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটি কত বড়, অথচ পরিসীমা মানে কি হচ্ছে? আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট দিয়ে সেমি। প্রশ্ন বড়, উত্তর কিন্তু ছোট। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। কোষে দেখি 5.1, পেজ নাম্বার 67। এখানে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 2-এর দাগের যে অঙ্ক, যেটা বলা আছে যে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। ঠিক আছে, তো দাদার বয়স এক্স বছর, আমি দাদার থেকে 4 বছরের ছোট। দাদা নিশ্চয়ই বড়, তাহলে আমার বয়স কত হবে? দাদার থেকে 4 বছর কম, অর্থাৎ এক্স মাইনাস 4 বছর। কিছুই নেই, অঙ্কটা খুব ছোট্ট অঙ্ক, ভালো অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলা আছে যে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসেব করতে হবে। দেখো এখানে বলেছে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, তোমাকে ধরে নিতে হবে। এখানে ধরি মোম রঙের মোট প্যাকেট আছে এক্সটি। এখানে এক্স ধরলাম কেন? আমরা সাধারণভাবে যেটা অজানা রাশি বা অজ্ঞাত রাশি থাকে আমরা কিন্তু এক্স ধরি। ঠিক আছে, আননোন যদি কোনো ভ্যালু থাকে তখন তাকে আমরা কিন্তু এক্স হিসাবে কিন্তু ধরি। তুমি এখানে কিন্তু এক্সের পরিবর্তে ওয়াই ধরতে পারবে, অসুবিধে নেই। সাধারণভাবে ইন জেনারেল আমরা কিন্তু অজানা কোনো সংখ্যা যেটা বার করতে হবে, অজানা কোনো রাশি, তাকে কিন্তু আমরা এক্স হিসাবে ধরে নিই। তাহলে প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, তাহলে মোট মোম রঙের সংখ্যা কত?
12 ইন্টু এক্সটি সমান 12 এক্সটি, কারণ একটি প্যাকেটে 12টি রং আছে, তাহলে এক্সটি প্যাকেটে কি 12 সঙ্গে গুণ হবে 12 এক্সটি, অর্থাৎ এখানে মোম রঙের মোট সংখ্যা 12x। ঠিক আছে, এরপর আমরা 7 দাগের অঙ্কে যাব। বলছে মিতা ও মায়া কাগজে নৌকা তৈরি করেছে, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, তাহলে মায়া নিশ্চয়ই বেশি করেছে। বলছে মিতা কতগুলি কাগজে নৌকা তৈরি করলো। প্রথমে ভেবে নেবে যে মিতা বেশি নৌকা করেছে না মায়া বেশি নৌকা করেছে, খুব ভালো কিন্তু বুঝতে হবে তোমাকে। দেখো এখানে বলছে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম করলো, তাহলে ধরি মায়া করেছে এক্সটি কাগজের নৌকা, তাহলে মিতা যেহেতু মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, তাহলে মিতা তৈরি করলো x-2টি, কম করেছে বলে মাইনাস হয়েছে, যদি বেশি করতো তখন যোগ করতে হতো। ঠিক আছে, এবার 9 নম্বর অঙ্ক। বলছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন, দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন, তাহলে কে কতগুলি সন্দেশ পেল। এই যে বলছে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, এইটাকে ধরে নেবো কিন্তু এক্স, ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন। ঠিক আছে, তাহলে দিদা আমার ভাইকে কত দিলেন 2টি বেশি আমার থেকে, তাহলে x+2টি সন্দেশ, আর বোনকে আমার থেকে 3টি কম, x-3টি সন্দেশ। কত সহজ অঙ্ক না? তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে 3 দাগের যে অঙ্কটা আছে, রফিকা বেগম এবং আজমা খাতুন মালা তৈরি করেছে, রফিকা বেগম যতগুলি মালা গেঁথেছে আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো, তাহলে আজমা খাতুন কতগুলি মালা গেঁথেছে। যেহেতু এই কথাটা বলা আছে যে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, সেটা কি ধরবো আমি এক্স, ধরি রফিকা বেগম এক্সটি মালা গাঁথলো, এখানে লিখবে ধরি রফিকা বেগম এক্সটি মালা গাঁথলো, আজমা খাতুন 6টি মালা বেশি গাঁথলো, তাহলে আজমা খাতুন মালা গেঁথেছে x+6টি। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এবার আমরা 5 নম্বর অঙ্কে যাব, যেখানে বলা আছে যে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি, প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসেব করতে হবে। দেখো অনেকগুলি সারিতে বসেছি, সেটা কিন্তু বলা নেই যে কটা সারি, কিন্তু প্রতি সারিতে যে 15 জন বসেছে এটা বলা রয়েছে। ঠিক আছে, তা ধরি আমরা এখানে ধরি কিন্তু অবশ্যই লিখবে, যেহেতু আমরা এক্স ধরছি, ধরি আমরা এক্সটি সারিতে বসেছি, প্রতি সারিতে 15 জন বসেছি, তাহলে আমরা মোট কজন বসেছি 15 ইন্টু এক্স জন, অর্থাৎ 15x জন, গুণ হবে, কারণ একটি সারিতে আছে 15 জন, এক্সটি সারিতে আছে 15 ইন্টু এক্স, অর্থাৎ 15x জন। ঠিক আছে, চলো পরবর্তী 6 দাগের অঙ্কে যাওয়া যাক। 6 দাগের যে অঙ্কটা আছে সেখানে বলা আছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে, তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরলো, পার্থ তাহলে কতগুলি মাছ ধরলো। এই যে কথাটা বলছে তীর্থ যতগুলি মাছ ধরলো, তা ওটাকেই ধরবো আমি এক্স, তাহলে ধরি তীর্থ এক্সটি মাছ ধরেছে, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে, অতএব পার্থ ধরেছে x+5টি মাছ। কত সহজ অঙ্ক। চলো 8 নম্বর অঙ্কে যাওয়া যাক। 8 নম্বর অঙ্কে বলছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, কতগুলি আনলেন সেটা কিন্তু বলছে না, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসেব করতে হবে। তো যেহেতু বলা নেই যে বাবা কতগুলি মিষ্টির প্যাকেট এনেছেন, আমরা লিখব ধরি বাবা মিষ্টির প্যাকেট এনেছেন এক্সটি, প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ আছে, তাহলে বাবা এনেছেন 5xটি সন্দেশ, এখানে সন্দেশ হবে সন্দেশ, অর্থাৎ বাবা মোট এনেছেন 5xটি সন্দেশ, কারণ একটি প্যাকেটে আছে 5টি সন্দেশ, এক্সটি প্যাকেটে আছে 5 ইন্টু এক্সটি সন্দেশ, 5xটি সন্দেশ। ঠিক আছে, তো চলো পরবর্তী অংশে যাওয়া যাক।
দেখো 68 পাতায় একটি নিয়ম শেখানো হয়েছে, যে বিনিময় নিয়ম, যোগের বিনিময় নিয়ম, কমিউটেটিভ ল অন অ্যাডিশন, যোগের বিনিময় নিয়ম। জিনিসটা কি? নতুন জিনিস, শিখে নাও। দেখো এক্স এবং ওয়াই দুটি বাস্তব সংখ্যা হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স হবে। দেখো যেমন 2 প্লাস 3 আমি যদি যোগ করি 5 পাবো, আবার 3 প্লাস 2 যোগ করলেও 5 পাবো, দুটো সমান হলো। অতএব 2 প্লাস 3 সমান 3 প্লাস 2। অর্থাৎ আমি যদি এক্সকে আগে রাখি ওয়াইকে পরে রাখি, যে যোগফল পাবো, ওয়াইকে আগে রেখে এক্সকে পরে রেখে যোগ করলেও কিন্তু একই মান পাবো। সেই জন্য বলা হয় যে যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, অ্যাডিশন ইজ কমিউটেটিভ অন রিয়েল নাম্বারস। এবার দেখো গুণের বিনিময় নিয়ম, এটা বলি। আমরা যোগের পরিবর্তে যদি গুণ চিহ্ন ব্যবহার করি, এক্স এবং ওয়াই দুটি বাস্তব সংখ্যা হলে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। যেমন যদি আমি এক্সকে 4 ধরি, ওয়াইকে 5 ধরি, 4 ইন্টু 5 20, আবার 5কে আগে রাখো, 4কে পরে রাখো, 5 4 20, দুটি সমান পেলে, অর্থাৎ 4 ইন্টু 5 ইকুয়াল টু 5 ইন্টু 4। তাহলে মাল্টিপ্লিকেশান ইজ কমিউটেটিভ অন রিয়েল নাম্বারস, অর্থাৎ গুণ বিনিময় নিয়ম মেনে চলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চললেও বিয়োগ এবং ভাগ এরা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। দেখো দেখিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে। আমি একটা সংখ্যাকে 5 ধরেছি, অপর একটা সংখ্যাকে 3 ধরেছি, তাহলে 5 থেকে 3 বিয়োগ হলে কত হয়? 2, সেটাকে +2 লিখছি। আর 3 থেকে যদি 5 বিয়োগ করি, যেটা আমরা শিখব, আমাদের বীজগণিতে আমরা শিখব যে এর মানটা হয় -2, তাহলে +2 আর -2 নিশ্চয়ই সমান নয়, তাহলে 5 - 3 ইজ নট ইকুয়াল টু 3 - 5। অতএব সাবট্রাকশন ইজ নট কমিউটেটিভ অন রিয়েল নাম্বারস, বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। আবার দেখো ভাগের ক্ষেত্রে, দেখো ভাগের ক্ষেত্রে কি বলা আছে? ভাগের ক্ষেত্রে বলা আছে, আমি দুটো সংখ্যা ধরেছি, একটা 10 একটা 2, 10কে 2 দিয়ে ভাগ করছি, 10/2 5, আর 2টাকে আগে রাখছি, 2 ভাগ 10 সমান 2/10 সমান 1/5। তাহলে 5 আর 1/5 নিশ্চয়ই সমান নয়, অতএব 10/2 নট ইকুয়াল টু 2/10। অতএব ডিভিশন ইজ নট কমিউটেটিভ অন রিয়েল নাম্বারস, ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে আমরা কি দেখলাম? যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চললেও বিয়োগ এবং ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, চলো আমরা এখন শিখব বিচ্ছেদ নিয়ম। দেখো বিচ্ছেদ নিয়ম আমরা শিখব, সেটা কি বলছে? যে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা হলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স জেড। তুমি এভাবেও লিখতে পারো, এক্স গুণ ওয়াই প্লাস জেড সমান এক্স গুণ ওয়াই প্লাস এক্স গুণ জেড, এটাও লিখতে পারো। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, তার মানে এক্স দিয়ে এই ব্র্যাকেটটা গুণ করার অর্থ হচ্ছে এক্সের সঙ্গে ওয়াইয়েরও গুণ, আবার এক্সের সঙ্গে জেডেরও গুণ। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স জেড, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, এবার আমরা নিজে করি 5.2 এই অঙ্কগুলো করব, পেজ নাম্বার 69। এখানে বলা আছে যে নিচের সংখ্যামালাগুলি থেকে কোনগুলি ধ্রুবক আর কোনগুলি চল সেগুলো বের করতে হবে। প্রথমে এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে x+2, দেখো উক্ত সংখ্যামালায় ধ্রুবক সমান 2 আর চল হচ্ছে x এবং x+2। এখন তুমি বলবে স্যার x তো চল আপনি বললেন, তাহলে x+2 কেন চল? দেখো এখানে x এর মান তুমি 1 ধরো, তাহলে 1 + 2 3 পাবে। তুমি 2 ধরো, 2 + 2 কত পাবে? 4। ঠিক আছে, অর্থাৎ এই পুরো মানটা x+2 মানটা কিন্তু পুরোটাই পরিবর্তন হচ্ছে। x এর মান 1 ধরলে, 2 ধরলে, 3 ধরলে 5 পাবে, 4 ধরলে 6 পাবে। কার মানটা? এই পুরো মানটা। সেই জন্য চলরাশি এখানে x এবং x+2। ঠিক আছে, আচ্ছা বি এর অঙ্কে দেখো বলা আছে 5, তাহলে উক্ত সংখ্যামালায় ধ্রুবক সমান 5, কোনো চলরাশি নেই। পরবর্তী অঙ্ক কি আছে? y-6, তাহলে y-6 এখানে আমরা বলবো উক্ত সংখ্যামালায় ধ্রুবক হচ্ছে -6 আর চলরাশি বা চল হচ্ছে y, y-6। ঠিক আছে,
পরবর্তী অঙ্ক ডি। ডিতে কি বলা হচ্ছে, 2p + 8। 2p + 8, পি যখন লিখবে একটু ওপরে আঁকড়ি থাকবে, তলায় একটু বেশি থাকবে। 2p + 8, তাহলে উক্ত সংখ্যামালার ধ্রুবক হচ্ছে 2 এবং 8, আর চল কি হবে পি। 2p 2p + 8, তিনটে চল এখানে, পি 2p আর 2p + 8। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো এফের দাগের যে অঙ্কটা সেখানে দেওয়া আছে 5 × 3x - 2 + 5। তাহলে উক্ত সংখ্যামালায় ধ্রুবক কী কী, 5, 3 আর -2। এ 5টা লিখেছি বলে আর দুবার করে লেখার প্রয়োজন নেই। তাহলে 5, 3, -2, আর চল কি হবে, x হবে, 3x হবে, 3x - 2 হবে, 5 × 3x - 2 হবে, এবং সবশেষে পুরোটা অর্থাৎ 5 × 3x - 2 + 5। দেখো তাই লেখা আছে। ঠিক আছে, দেখো ইয়ের দাগের যে অঙ্কটা আছে -4, তাহলে উক্ত সংখ্যামালায় ধ্রুবক সমান -4। পরবর্তী অঙ্ক জি, 10 - 2p, উক্ত সংখ্যামালায় ধ্রুবক 10 আর -2। চল কি কি আছে, পি, 2p, 10 - 2p। ঠিক আছে, আগের মতন। এইচের অঙ্কটা দেখো, এইচে দেওয়া রয়েছে 15z, তাহলে উক্ত সংখ্যামালায় ধ্রুবক সমান 15 আর চল হচ্ছে z, 15z। আর আই এর অঙ্কটা দেওয়া আছে x + 2y, উক্ত সংখ্যামালায় ধ্রুবক সমান 2 আর চলরাশি বা চল কি কি, x, y, 2y এবং x + 2y। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমার অনুরোধ প্রত্যেকটা ভিডিও দেখো, অঙ্ক তোমাদের কাছে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ।